শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য সচিব। তিনি বলেন, দেশটি থেকে বেসরকারি খাতে সয়াবিনও আমদানি করা হবে। এতে চীন কিংবা রাশিয়ার সাথে সম্পর্কের অবনতি হবে না। এ সময় তিনি জানান, বাড়তি শুল্ক নিয়ে আলোচনায় ইউএসটিআর আগামী 29 ও 30 জুলাই তৃতীয় দফা বৈঠকে রাজি হয়েছে। বাংলাদেশি রপ্তানি পণ্যে বাড়তি 35% মার্কিন পাল্টা শুল্ক কার্যকর করার ঘোষণা আছে 1 আগস্ট থেকে। তবে পাল্টা শুল্ক কমাতে চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে আগামী 29 ও 30 জুলাই তৃতীয় দফায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর সাথে বসতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। মার্কিন শর্ত অনুযায়ী বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনার পাশাপাশি এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হচ্ছে 25টি। এরই মধ্যে 7 লাখ টন গম কেনার চুক্তি হয়েছে। আরও সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফট দরকার, আমাদের 2-1 বছরের মধ্যে দরকার। হয়তো আমরা 2-1 বছরের মধ্যে কিছু পাবো। এবং সয়াবিন কেনার, তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত করেছি। আমরা যে যা কিছুই তাদের কাছ থেকে কিনবো তাই যে বেশি দামের হবে একথা আপনি ধারণা করে নিচ্ছেন কেন? বিমান, গম কিংবা সয়াবিন কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্ব পাওয়ায় আগের রপ্তানিকারকদের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে দাবি করেছেন বাণিজ্য সচিব। আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন তৈরি করবে, এরকম কোনো সম্ভাবনা নাই। ইউক্রেন থেকে আমরা গম প্রচুর পরিমাণে আনি, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে আনি, আমাদের বেসরকারি ব্যবসায়ীরা আনেন, কিন্তু সেই গমটা তারা কিছু নেয় না আমাদের এখান থেকে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চাপে আছে চীন। সেখান থেকে উৎপাদন স্থানান্তর হতে পারে। এর সুবিধা নিতে পারে বাংলাদেশ। আমাদের এখানে তো নতুন নতুন ফ্যাক্টরি হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সকালে ও বিকেলে 2 দফা মৃতের সংখ্যা কমিয়ে সংশোধিত তালিকা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল দিন মৃতের সংখ্যা বলা হয়েছিল 35, আজ সকালে একজন কমিয়ে বলা হয় 34। বিকেল 4টায় আরও একজন কমিয়ে জানানো হয়েছে মৃতের সংখ্যা 33 জন। সকালে মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল, একটি মরদেহের খণ্ডাংশকে আলাদা হিসাব করায় প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিকেলের ব্যাখ্যায় জানানো হয়, লুবানা হাসপাতালের অজ্ঞাত মৃত ব্যক্তি ও ইউনাইটেড হাসপাতালের মৃত রোগী একই ব্যক্তি বলে চিহ্নিত হয়েছে। এদিকে দুপুরে এক ব্রিফিংয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেন, সেখানে এখন 34 জন ভর্তি আছেন। তাদের মধ্যে 4 জনের অবস্থা সংকটাপন্ন। এখন পর্যন্ত দগ্ধদের বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। চিকিৎসাধীন 23 জনের অবস্থা উন্নতির দিকে। এদের মধ্যে 2 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শনিবারও পরিবারের কাছে হস্তান্তর করা হয় 2 শিক্ষার্থীকে। এখন সর্বমোট অ্যাডমিটেড রোগী আছে আমাদের 34 জন। এই 34 জনের মধ্যে 28 জন হচ্ছে বাচ্চা, চাইল্ড, আর অ্যাডাল্ট আছে 8 জন। এই 8 জনের মধ্যে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। আমরা আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর তদন্ত দল। তদন্ত সংস্থা জানিয়েছে, স্কুল ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে তাদের এই প্রয়াস। তবে এখনও দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থী ও অভিভাবকদের। মানসিক ট্রমা কাটাতে চলছে কাউন্সেলিং। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে যায় এর বিভিন্ন ছোট ছোট টুকরো। বিমান বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে সেগুলি উদ্ধার করছেন। রোববার সকালে বিমান বাহিনীর তদন্ত দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনে প্রবেশ করে। আগুনে পোড়া শ্রেণীকক্ষ, বিধ্বস্তের স্থানসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করে তারা। আনুষ্ঠানিকভাবে তদন্ত দল কথা না বললেও জানানো হয়, স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা।
এদিকে ভয়াবহ ঘটনার 6 দিন পার হলেও এখনও মানসিক অস্থিরতা কাটেনি অভিভাবক শিক্ষার্থী সহ সকলের। এদিন বিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয়। এই যে বাচ্চাগুলো ট্রমার মধ্যে আছে, এটা কখন ঠিক হবে? দেখেন, এটা তো একটা সময়ের ব্যাপার। সবই মিলায়ে মানে আমি নিজেও একটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। ও এখনো মানে খুব কান্নাকাটি করে। ওর মিসটা যে মারা গেছে সেটা ভুলতে পারতেছে না। ওর সাথে 5টা ফ্রেন্ড ছিল, ওর 5 জনই দগ্ধ হয়েছে। অভিভাবক শিক্ষার্থীরা বলছেন, স্কুলের উপর দিয়ে বিমান উড়ে গেলে এখন আতঙ্কে থাকেন তারা। ক্লাস শুরুর জন্য এখনো মানসিক প্রস্তুতি নাই বলেও জানান তারা। যে ভয়টা সেটা আমার প্রতিদিন কাজ করে। আমার মনটা শুধু বলে যে স্কুলটা শুধু আমার দেখার ইচ্ছা একবার। আমি যে আম্মুর কাছে ছিলাম, এই যে প্রশাসনিক ভবন, ওখানে ছিলাম। তারপর যখন 1 নলা ভাত নিয়েছি মুখে, তখন আরেক নলা দিবে, তখন এই শব্দটা। ঘোষণা না এলেও জানা গেছে আগামী 2 আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখা হতে পারে। ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে বিমানের সবশেষ আলামত। হয়তোবা 2-1 দিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে এই ভবনটির। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে এই ক্যাম্পাস। কিন্তু যে দুঃসহ স্মৃতি শিক্ষার্থীদের মনের মধ্যে গেঁথে গেছে, তা কি কখনো ভোলা যাবে? রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত স্টাফ মাসুমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ জেলা ভোলায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এদিকে কুমিল্লায় প্রাণ হারানো 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাবের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। টাঙ্গাইলে 2 শিক্ষার্থীর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। মাহারা সন্তানদের আর্তনাদ, অপ্রত্যাশিত এ শেষ বিদায় মেনে নিতে পারছে না কেউ। মাইলস্টোন ট্র্যাজেডি, এক নিমেষে ঝলসে গেল এতগুলো তাজা প্রাণ। মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। শনিবার রাতে মারা যান স্কুলের স্টাফ মাসুমা বেগম। পুড়ে গিয়েছিল শরীরের 90%। 6 দিনের লড়াই শেষে ঢাকার বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় 32 বছর বয়সী এই নারীর। রাতেই মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুরালিয়া গ্রামে। সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়। উনি আমার লগে শেয়ার করছে আইসিইউর ভিতরে যে আমি ইচ্ছা করলে পিছন দিয়ে চলে যাইতে পারতাম, বাচ্চারে থুয়ে আমি নিজে বাঁচতে পারতাম, কিন্তু আসলে আমার সন্তানের দিকে তাকায়া মানে এই বাচ্চারে থুয়ে আমি যাইতে পারলাম না। সরকারি যদি কোনো সহায়তা তার নামে বরাদ্দ থাকে, সেটা আমরা তার কাছে পৌঁছে দেব। এমন মৃত্যুতে নির্বাক স্বজন, এলাকাবাসী। অভাব ঘোচাতে রাজধানীতে এসেছিল মাসুমা সেলিম দম্পতি। ছেলে মানসুর পরে 6ষ্ঠ শ্রেণীতে, মেয়েকে বিয়ে দিয়েছেন আগেই। মা হারা সন্তানদের সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। লাশ অনেক লাশ বাই করতেছে, আমার মারে দেখি না, মারে আগেই লয়ে গেছে। পরে আমি পুরা মাঠ খুঁজতেছি, মারে ফাইনা। পরে আমি বাইতাইছি, পরে আফু হেরা মামি হেরা কান্দাকান্দি করে, পরে খুঁজি। পরে আব্বুর কাছে ফোন দিছে, পরে আব্বুর কাছে ফোন দিয়ে হসপিটালে খুঁজছে। আমার বোন অনেক সৎ লোক ছিল, আমার বোনের কিভাবে মৃত্যু হলো জানি না, আমার বোন অনেক কষ্ট পেয়েছে। বিস্ফোরণে 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভুইয়ার দেহের প্রায় 70% পুড়ে গিয়েছিল। 4 দিন পর গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় মাহতাব। সেদিন রাতেই কুমিল্লার দেবিদারে উখারি গ্রামে দাফন করা হয় তাকে। পারিবারিক কবরস্থানে আজ শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর 12 সদস্যের প্রতিনিধি দল। আমি একটাই চাই, আমার ছেলে যেন শাহাদাতের মর্যাদা পান। আমি যেন শহীদের বাবা হিসেবে আল্লাহর দরবারে চলে যেতে পারি। মাহতাবের স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তারা। আহতদের সুস্থতায় দোয়া করেন, দেন সহযোগিতার আশ্বাস। সারা দেশবাসী দোয়া করছে যে আমরা যেন এই শোক থেকে কাটিয়ে উঠতে পারি। আমরা মাহতাব ভুইয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেজন্য আমরা দোয়া প্রার্থনা করছি। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত টাঙ্গাইলের 2 শিক্ষার্থীর কবর জিয়ারত করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকালে মির্জাপুরের নয়াপাড়া গ্রামে তানভীর আহমেদ ও সখীপুরের কেরানীপাড়ায় হুমায়রার কবর জিয়ারত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ নেতারা। নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তারা, জানান সমবেদনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, চলমান ইস্যু নিয়ে শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই ব্যানারকে কলুষিত করার জন্য একদল
তারা সবসময় এই ব্যানারকে কলুষিত করার জন্য মাধ্যম হিসাবে এই ব্যানারকে তারা ব্যবহার করছে। আমরা সেই জন্য আজকে এই জরুরি সংবাদ সম্মেলন, আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য ছাত্র আন্দোলনের পরবর্তী পদক্ষেপ এবং একটা বড় ধরনের একটা পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি, সেই বিষয়ে এখন অ্যাড্রেস করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি রিফাত রশিদ। এখন কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আসসালামু আলাইকুম। শুরুতে আমি স্মরণ করতে যাচ্ছি আমাদের যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে এই নির্মম মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, সেখানে অনেকে শহীদ হয়েছেন, আহতরা এখনও হসপিটালে। তাদেরকে স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের, আহতদেরকে। সেই সাথে স্মরণ করতে চাচ্ছি আমাদের এই ভূখণ্ড বিনির্মাণের এই যে জার্নি, এই যে যাত্রা, সেখানের ভিতরে যতগুলো আন্দোলন, যতগুলো সংগ্রাম রয়েছে, সেখান থেকে বললে 18, 90, 71, 47 কিংবা তারও পূর্ববর্তী সময়ের যতগুলো আন্দোলন সংগ্রাম রয়েছে সবগুলোকেই আজকে সারা বাংলাদেশে গতকালকের ঘটনা এবং এর মাঝেও অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম যে এই ধরনের কোনো কিছুই বরদাস্ত করা হবে না। তথাপি দেখতে পেয়েছি এইখানের ভিতরে বিভিন্ন মহলের রাজনৈতিক দলগুলোর শেল্টারে, যেহেতু এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, সেই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল তারা যেহেতু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মতের ভিতরে চলে গিয়েছে, তো তখন দেখা গিয়েছে যে তাদেরই শেল্টার বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়েও, জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা যারা, তাদের অনেকেই বিপদগামী হয়েছে এবং এর মধ্য দিয়ে তাদের মাঝে কিছু কারাপশনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল, সেখানে অর্গানোগ্রামের 4 জন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। আমি আবারও বলছি, অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে এই কথাও আমরা বলে যাচ্ছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারক ও বাহক হিসেবে থাকার জন্য, এই গণ অভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য, প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন, তাদেরকে আমরা একটা কথা বলতে চাই, এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না। তথাপি যারা জুলাই স্পিরিটের সাথে লালন করে এই সংগঠনের সাথে থাকার জন্য আশা ব্যক্ত করছেন, অভিপ্রায় ব্যক্ত করছেন, আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। শিগগিরই আমাদের আগামীর যে সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো কোন উপায়ে পরিচালিত হবে সেই উপায়ে আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং এই নিয়ে আমরা আমাদের নতুন যে কার্যক্রমগুলো সেটা হলো গিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পরিচালনা করব। এবং আরও একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি, সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যদি কোনো প্রকার আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন হয় আপনারা আমাদেরকেও জানাবেন, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদেরকে আরও একবার আহ্বান করছি, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই। যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত এই মুহূর্তে কোনো লিগ্যাল বডি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ফাংশন করতেছে না, এর পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। আসসালামু আলাইকুম, ইনকিলাব জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন চলছিল শাহবাগে, আমরা সরাসরি সেখানে ছিলাম। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেফতার 4 জনের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে একজন শিশু থাকায় তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। এর আগে রোববার সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন, এতে তিনি 6 জনকে আসামি করেন। আসামিরা হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ আমিনুল ইসলাম। এদিকে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে 3 জনকে বহিষ্কার করেছে সংগঠনটি। চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 সদস্যকে। জনগণের প্রয়োজন আর যুগের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন দরকার, সচেতনভাবে সেই পথে এগুচ্ছে বিএনপি। এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এর মাধ্যমেই পাওয়া যাবে সকল সংকট সমাধানের পথ। অন্য এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু বলেন, দেশে নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসনে স্থবিরতা তৈরি হয়েছে। যথাযথ ব্যবহারের জন্য একমাত্র সমাধান হিসাবে জরুরি ভিত্তিতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা। বহুদিন আগেই আরিচা দৌলদিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দাবি আবারও সামনে আনেন রাজবাড়ী জেলা বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার নেতৃত্বেই পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজন করে এই সেমিনারের, যেখানে অর্থনীতিবিদরা এই ধরনের প্রকল্প গ্রহণের আগে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা সহ বেশ কিছু পরামর্শ দেন। বিএনপি মহাসচিবও দক্ষিণাঞ্চলের জন্য এই অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু, এটা প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবে। এই বড় বড় প্রকল্পের যে অনেক কিছু অনুষঙ্গ যেগুলো আমাদেরকে খুব পীড়া দিয়েছে, সেগুলো যাতে ভবিষ্যতে এখান থেকে মুক্ত থাকে সেদিকেও খুব নজর দেওয়া দরকার। বিএনপি মহাসচিব কথা বলেন সংস্কার ইস্যুতেও, জানান মানুষ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপ্লবের পর যেসব দেশ গণতন্ত্রের পথে যেতে বিলম্ব করেছে তারাই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকার আর জনগণের মাঝখানে যে সেতু, সেই সেতু নাই, এই জন্য গণতন্ত্রের দরকার। এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না, পুলিশ কাজ করতেছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না, আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ নিম্নগামী, কেউ বিনিয়োগ করছে না। বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন দলের আরেক নেতা রিজভী আহমেদ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ। 2007 সালে দেয়া একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারের বক্তব্যকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে 2010 সালে মামলা করেন জাসদের যুগ্ম সম্পাদক এবং ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু। সেই মামলার কার্যক্রম বাতিল চেয়ে 2011 সালে হাইকোর্টে আবেদন করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর গত বছরের 24 অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেনি একনেক সভা। খরচের হিসাব মূল্যায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রকল্প এগিয়ে নেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮,১৪৯ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সকালে এনইসি মিলনায়তনে বসে চলতি অর্থ বছরের প্রথম একনেক সভা। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার জুলাই আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের লক্ষ্যে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণের জন্য প্রকল্প উত্থাপন করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটিকে সাধুবাদ জানালেও অনুমোদন দেয়নি একনেক সভা। প্রশ্ন ওঠে, শুধু ঢাকাতে কেন আবাসন প্রকল্প হবে? দেশ জুড়ে জুলাই যোদ্ধারা ছিলেন, অনেক পরিবার ঢাকায় থাকতেও চান না। পরিকল্পনা উপদেষ্টা জানান, ব্যয়ের প্রাক্কলন আরও যথাযথ হওয়া উচিত। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে। আবাসিক এই সুবিধাটা দিতে গেলে এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে। শুধু ঢাকাতেই, মিরপুরে কেন? অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটার ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে এবং এটা ব্যয়ের প্রাক্কলন ঠিকমতো হয়েছে কিনা এই জন্য এই একাধিক মন্ত্রণালয়কে এটাকে সমন্বয় করতে বলা হয়েছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত র্যাপিড বাস ট্রানজিট কার্যক্রমকে বড় ধরনের অপরিকল্পিত প্রকল্প হিসেবে অভিহিত করা হয় একনেক সভায়। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিপুল ব্যয়ের এই অহেতুক প্রকল্পের নকশা ও পরিকল্পনার সাথে কারা জড়িত ছিলেন তা অনুসন্ধান করা হবে। র্যাপিড বাস ট্রানজিটের চাহিদা কী হবে আমরা এখনও দেখিনি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এগুলো সব আসলে মূল নকশা করা করেছে এবং এর সম্ভাব্যতা যাচাই কিভাবে হয়েছে। কারণ এত অদ্ভুত একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে গেলে এটার যে চাহিদা হবে কিনা। সভায় ২,৮৪০ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বহুতল হল ও আবাসন ভবনের পাশাপাশি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। একটু দেখে নেব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত কী এবং আনুপাতিকভাবেরও বেশি আমরা চাই যে মেয়েদের ছাত্রীদের যেন আবাসিক সুবিধা বেশি হয়। সরকার পরিবর্তনের পর বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের ঠিকাদারদের পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে একনেক। এসব প্রকল্পের সাথে জড়িত প্রকল্প পরিচালক এবং সরকারি কর্মকর্তাদের বিষয়েও তদন্ত করা হবে। কেন অসংখ্য ঠিকাদার পালিয়ে গেল, কোথায় কোথায় সেখানে আসলে তদন্ত অনুসন্ধান করা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে হত্যা মামলায় নির্দোষ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, বিচার কাজ যতটা আগানোর কথা ছিল ততটা না হলেও অনেকটাই এগিয়েছে। কিছু মামলার ক্ষেত্রে দেয়া হয়েছে চার্জশিট, তবে যে ঘটনায় ২০ জন জড়িত সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। এসব ঘটনা তদন্তে দেরি হচ্ছে বলে জানান উপদেষ্টা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে শহীদ স্বজনদের সুবিচার পাওয়ার বিষয়ে আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অনেকে উপস্থিত ছিলেন। রাজনৈতিক গুম, গণগ্রেফতার, খুন ছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য নিত্যদিনের ঘটনা। ছাত্র শিক্ষক কেউ তাদের নির্যাতন থেকে বাদ যায়নি, একথা বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই বিপ্লব নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, ন্যায় বিচারের জন্য আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন দরকার। জুলাই শহীদের বিচার হবেই, এটা নিয়ে তরুণদের সরব থাকার আহ্বান জানান তিনি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানিয়ে রাখতে চায়, কিন্তু ৯০% মুসলিম দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না। জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি একটি চলমান সংগ্রাম। রোববার ঢাকা কলেজে আয়োজিত জাগ্রত জুলাই ২৪ অনুষ্ঠানে এমনটাই বললেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় জাগ্রত জুলাই 24 অনুষ্ঠান। বক্তারা বলেন, চলতি জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সাথে দেশের সামরিক খাতকে ঢেলে সাজানোর দাবিও তোলেন তারা। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আত্মোৎসর্গকারী 2 শিক্ষককে অতি দ্রুত রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা কলেজের অধ্যাপক AK ইলিয়াস। হত্যা মামলায় পুলিশের হাতে নির্যাতিত কিশোর হাসনাতুল ফায়াজ বলেন, জুলাই বিপ্লবের চেতনা কিছু ব্যক্তি স্বার্থে কলুষিত হচ্ছে। হবিগঞ্জে 2008 সালে দায়ের করা আদালত অবমাননার একটি মামলায় সাবেক জেলা প্রশাসক সহ 4 জনকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। দুপুরে সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন। মামলায় বলা হয়, 2007 সালের 25 ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই এলাকায় আব্দুল হামিদের ঘর ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় হামিদ বাদী হয়ে 2008 সালের 10 আগস্ট আদালতে মামলা করেন। আসামি করা হয় তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক AK আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার নূরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার শফিউল আলম সহ 14 জনকে। রায়ে সাবেক জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, বানিয়াচংয়ের সাবেক ইউএন ও সদরের সাবেক সহকারী কমিশনারকে 1 মাস করে কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্তরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পাশাপাশি বাদীকে তার জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেন বিচারক। সাতক্ষীরা থেকে মরা গরু সংগ্রহ করে খুলনায় নিয়ে কেটে বিক্রি করা হতো মাংস। সরবরাহ হতো বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়। এমনই এক চক্র ধরা পড়েছে সাতক্ষীরায়। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছে চক্রটি। তাৎক্ষণিকভাবে 2 জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে হঠাৎই হইচই সাতক্ষীরা সদরের বাইপাস সড়ক এলাকায়। মরা গরুসহ একটি পিকআপ ভ্যান আটক করে এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে মরা গরু নিয়ে খুলনায় মাংস বিক্রি করছে একটি চক্র। এমন খবর ছিল তাদের কাছে। তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বাইপাস এলাকায় অবস্থান নেয় তারা। হাতে নাতে ধরে ফেলে মরা গরুসহ ব্যবসায়ীকে। পরে পুলিশ গরু ব্যবসায়ী নাসির উদ্দিন ও পিকআপ চালক কারিমুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জেলার বিভিন্ন স্থান থেকে মৃত গরু সংগ্রহ করে নেওয়া হয় খুলনার চুকনগরে। সেখানে মাংস কেটে সরবরাহ করা হতো খুলনার বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়। এটা চুকনগর নিয়ে বানাইয়ে ওই খুলনার রূপসানদের এবারে কোলেস্টারে ভাড়া দিত। ফার্স্ট টাইম এই গরু তুলেছি। আমারে শুকনগর পর্যন্ত ভাড়া ঠিক করা। আমি কি এই বিষয়ে কিছু বলতে পারবো না, জানিও নি। ঘটনা জানতে ইটাগাছা পুলিশ ফাঁড়িতে ভিড় করেন অনেকে। পুরো চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। গরু তো কোনো রক্ত ছিল না। ওই যে একটা গরু জবাই দিলে অনেক সময় তো রক্ত থাকে, 4-5 ঘন্টা থাকে, কিন্তু ওটা তো সে কোনো রক্তই তার শরীরে ছিল না। এই জন্য আমরা বুঝতে পারি যে ওটা মরা গরু। জ্যান্ত গরু জবাই করলে এটা হয় না, যেহেতু মরা গরু ভিতরে পেট ফাঁপ দিয়েছে, দম ধরিছে, ওর ভিতরে গ্যাসটা বেরিয়ে পচা গলা গন্ধ নিয়ে রক্ত পানি। এবার এই গরু নিয়ে হোটেলে নিয়ে রান্না করতেছে। এবার এই রান্না করে যে মানুষের যে খাওয়াচ্ছে সমাজে, এটা কি আদৌ উচিত? মরা গরু জবাই করার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা তো আইনত অপরাধ। মরা গরু বিক্রির অপরাধে আটককৃতদের জেল জরিমানা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট। ভবিষ্যতে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার পদক্ষেপ নেয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অত্যন্ত গর্হিত একটি অপরাধ মরা গরু এরকম সাধারণ জনগণকে পরিবেশ করা। এই অপরাধের প্রেক্ষিতে তারা অপরাধ স্বীকার করার পরে তাদেরকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারা অনুসারে তাদেরকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড এবং একই সাথে তাদেরকে 1 মাসের বিরাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমাদের যে আইন আছে তার যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করব, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। সাতক্ষীরার কামালনগরের জুয়েল কসাই ও খুলনার ডুমুরিয়ার রবি কসাই এই চক্রের অন্যতম হোতা বলে জানিয়েছে আটককৃতরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ চান না সাবেক ভারতীয়রা। দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলে মহাদেশীয় ও
বৈশ্বিক টুর্নামেন্টেও তাদের খেলা উচিত নয় বলে মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। সেই সাথে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ক্রিকেটীয় সম্পর্ক রাখা উচিত নয় বলেও মনে করেন স্বদেশী সাবেক বোলার সান্তাকুমারন শ্রীশান্ত। নানা নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি। সকল অনিশ্চয়তা দূরে ঠেলে আগামী 9 সেপ্টেম্বর মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই মহারণ। দিনক্ষণ ঠিক থাকলেও এখনো থামেনি আলোচনা। এবার প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জমজমাট ও হাই ভোল্টেজ ম্যাচের তকমাটা এখনও ভারত পাকিস্তানের দখলেই, কিন্তু বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া দেখা যায় না এই দুই দলের লড়াই। তাই তো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ থাকে আকাশ ছোঁয়া। তবে এই পাক ভারত লড়াই নিয়ে আবারও উঠেছে প্রশ্ন। আগামী 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলে মহাদেশীয় ও বৈশ্বিক টুর্নামেন্টেও তাদের খেলা উচিত নয় বলে মনে করেন এই সাবেক অধিনায়ক। শুরু থেকে আমার অবস্থান স্পষ্ট যে আপনি যদি দ্বিপক্ষীয় সিরিজে না খেলেন তাহলে অন্য টুর্নামেন্টগুলোতেও খেলার প্রয়োজন নেই। এসিসি ও আইসিসি ইভেন্টে ভারতের পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু সরকার ও বিসিসিআই নেয়, তাই এখানে কিছু বলার থাকে না। আজহারউদ্দিনের সাথে একই সুরে কথা বলেছেন ভারতের সাবেক ফাস্ট বোলার শ্রীশান্ত। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ক্রিকেটীয় সম্পর্ক রাখা উচিত নয় বলেও মনে করেন এই সাবেক। দেশের প্রতি দায়বদ্ধতা সবকিছুর ঊর্ধ্বে। আমাদের দেশকে আগে দেখতে হবে, ব্যবসা নয়। এই মুহূর্তে আনন্দ নয়, বরং দেশপ্রেমের প্রকাশ জরুরি। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক উন্মাদনা থাকলেও সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সঙ্গে মাঠে নামা একেবারেই উচিত নয়। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড লিগেও দেখা মেলে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। ধাওয়ান রায়নারা পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালে ম্যাচ বর্জন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। নাচ গানের মধ্য দিয়ে কোরিয়ায় যুদ্ধবিরতির ৭৩তম বার্ষিকী উদযাপনে মেতেছে উত্তর কোরিয়ার বাসিন্দারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে একটি ভিডিও, যেখানে ঐতিহ্যবাহী পোশাক পরে ছেলে মেয়েদের আনন্দে মেতে উঠতে দেখা যায়। কিম ইল সুং স্কোয়ারের আকাশে জুড়ে দেখা যায় আতশবাজি। হাজার হাজার মানুষকে একসাথে নাচতে দেখা যায় সেখানে। 1953 সালের 27 জুলাই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে উত্তর ও দক্ষিণ কোরিয়া। এর মধ্যে দিয়ে 3 বছরের যুদ্ধের অবসান এবং আলাদা হয়ে যায় দুই কোরিয়া। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।